আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার 16ই মে 2025। গতকাল ছিল 15ই মে। গতকাল পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ স্বাধীনতা ঘোষণা করছে। আমি তাদের স্বাধীনতার সপক্ষের একজন মানুষ। আমি তাদের আন্তর্জাতিক স্বীকৃতি লাভের জন্য তাদের জন্য শুভাকাঙ্ক্ষী, যাতে তারা বিভিন্ন দেশ থেকে স্বীকৃতি লাভ করতে পারে। কিন্তু তাদের পক্ষে থাকার একটা কারণ আছে, সেটা আমার ব্যক্তিগত জীবনের প্রতি প্রতিষ্ঠিত। 1971 সনে আমি ছিলাম 7 বছর বয়স, ক্লাস 1-এ পড়তাম। গ্রাম অঞ্চলের ওই সময় 1-এ 2টা ক্লাস ছিল। একটা তালপাতায় আঁকার শেখানো, আর একটা হচ্ছে সিলেট পেন্সিলে বড় 1, মানে ছোট 1 বড় 1, এই দুইভাবে ক্লাসটা ভাগ করা থাকতো। তারপরে ক্লাস 2। তা আমি তখন বড় 1ই পড়তাম। কিন্তু ওই গ্রাম অঞ্চলে পাঠশালার পড়াশোনা, সে ছোটো থাকার কারণে প্রাইমারি স্কুল যাইতে পারিনি। গ্রামে পাঠশালা তৈরি করে আমাদের এই পাড়ার লোকজন পড়াশোনা করতে, পাড়ার ছেলেপাল। এখন আমি ছোটোবেলা থেকেই পড়াশোনাতে খুব ভালো ছিলাম, যার জন্য স্যাররা ওই বিশেষ কেয়ার দিত। এবং ওই সময় আমাদের এক স্যার ছিল, তার নাম ছিল সুখরঞ্জন মিস্ত্রি, এবং সে ওই পাঠশালায় মাস্টারি করত। এবং উনি মাঝে মাঝে যখন অ্যাবসেন্ট করতেন, তখন ওনার চাচাতো ভাই, তাকে আনা হতো। তার নাম ছিল রাখাল চন্দ্র মিস্ত্রি। এই দুজনে পড়াশোনা করাইতো। তবে এর ফাঁকেও খণ্ডকালীন আরও কিছু কিছু স্যার ছিল, তাদের নাম আমি এখন মনে আছে। আনোয়ারুল স্যার, রোস্তম স্যার, খালেদ হাওলাদার স্যার, ফখরুদ্দিন স্যার, এরাও বিভিন্ন সময় পালা করে পড়াতো। তাদের ভিতরে একটা সামঞ্জস্য ছিল। তারা ওই মাসিক যে বেতনটা হয়তো যে খণ্ডকালীনভাবে যেভাবে পড়াশোনা করাইতো, ওইভাবে তারা ভাগ করে নিতেন। তো এর ভিতরে যুগ মুক্তিযুদ্ধ শুরু হলো। এখানে 1971 সনে ওই দিনটাতে আমার বড় 1-এ মানে আর রাখবে না, স্যারের একটা প্ল্যান নিতে, যে আমি তো সবই পারি, অগ্রিম সব কিছু পারি, তাহলে একটা প্রতিযোগিতা নিল। তারা খুশি মনে যে তালপাতায় লেখতে হবে। সিলেটে লেখছিলাম প্রথমে, পরে আর কিছু কিছু লেখা সেই তালপাতায় যে পড়াশোনা করে ছোটোবেলায়, ওইটা আবার একটু ওই দিনে ওরা একটা পরীক্ষার অংশ ছিল। বাড়ি থেকে সেই জন্য নারিকেলের ছোবরার ছোলা এই দিয়া কালি মানে নিয়ে এসে দোয়াতে ভরে, কলম নিয়ে এসেছি কমসি কেটে, তারপরে তো সেই পাল্লা দিয়ে লেখা শুরু করছি প্রতিযোগিতার সাথে। এখন লেখতে তো কে ফার্স্ট হবো কে সেকেন্ড হবে, এরকম একটা প্রতিযোগিতা। ওই লেখতে যে হাতের যে কালি, ওই হাতে তোর কালি লাগতো। পাতায় লিখতে গেলে হাতের দুপাশেই কালি লাগতো, মানে পাতার দুপাশ থেকে কালিগুলো যাইতো, আবার ওইটা ন্যাকড়া দিয়ে মুছে আবার লিখতে হইতো, যার জন্য কালি হাতে লাগতো। লিখতে যখন পরীক্ষার টেনশনে ঘামতাম, ওই হাত দিয়ে আবার ঘাম মুছতাম, সেক্ষেত্রে ওই হাতের কালিগুলো সব ফেসে লেগে যেত। এটা তারা আমি দেখতে পারতাম না, আমাদের তার আয়না নাই। তো ওই প্রতিযোগিতায় এমন লেখা লেখছি, ওই কালিতে পুরো ফেস একেবারে ভূতের মতো হয়ে গেছে। স্যাররা এটা নিয়ে খুব মজা করছে এবং হাসছে, সেটা তো আমরা বুঝতে পাই নাই। পরীক্ষা শেষ করে তখন বাড়িতে গেছি, আমার মা অন্য লোকেরা জিগাইতেছে, আমার নাম ধরে যে ও কোথায়। তা আমি তাজ্জবে গেলাম যে আমার চেনে না, কয় কি এরা কেমন হইলো। আমি কেমন নিজের একটা কেমন লাগলো। তখন আমি মার সামনে জানো, তুমি আমার চেনো নাই। তখন মা আমারে ধরে কিগলিলে আসতেছিল, আমি তো হতভম্ব হয়ে গেলাম। কি আবার এবারে একটা আয়না এনে আমার সামনে ধরলো। তো আমি তো হতভম্ব যে কী অবস্থা। এই অবস্থা আমি ক্লাসে ছিলাম। যে এই দিনটা এইভাবে গেল। ওই দিন আমার মা করছে কি, গ্রাম অঞ্চলের কথা ঢেকিছে টিচালের যে খুঁত, ওই দিয়ে জাউরে আনছে। ওই জাউরে আনছে মরিচ পোড়া টোড়া দিয়ে ওই খাইছি। নিহত এটাই সবই
উপরালার ইচ্ছা। এটা ওই দিনও ভাত খাইতে পারলাম না, আবার যেদিন আমাদের ঘরে আগুন দিয়েছে সেই দিনও ভাত খাইতে না। এটা এখন মনে করি যে এটা একটা নিয়তি ছিল, এইভাবে উপরালার ইচ্ছা ছিল। সেই খুদে যাও খাইয়া তো দুপুরবেলা খাইলাম, রাত্রিবেলা আর খাইতে ইচ্ছা করে নাই, ওই সামান্য একটু যাও আবার খাইয়া ঘুমাইছি। মধ্যরাত্রে হঠাৎ ওই বিমান যায় একা মাথার উপর দিঘা, তারপরে বিভিন্ন লোক পাড়ার লোকজন জড়ো হইতেছে, পায়ের শব্দ শুনছি। হাঁক ডাকে শুনে ঘুম ভেঙে গেছে, শুনি বলে রাত্রিবেলা দেশে যুদ্ধ ঘোষণা হয়েছে, এখন আমাদের পালাতে হবে। যেহেতু আমরা পূর্বারে গিয়েছিলাম, কাছাকাছি থানা শহর থানা, এই জন্য পালাতে যেতে হবে ব্যাকওয়ার্ড এলাকায়, গ্রাম অঞ্চলে। তো সেক্ষেত্রে এক জায়গায় নিয়ে গেছে। পরদিন সকালেই গেলাম, ভোর ভোর রাস্তা থেকে রওনা করছি। যাওয়ার সময় সেই মাঠে সেই প্রথম পানি উঠছে, সেই পানির ভিতর দিয়ে যাইতে গেলে পায়ে ঘাটা হয়ে গেল একদিনের ভিতরে। ওই কাদা ভেঙে গেছি। যেখানে গিয়ে পড়ছি ওই বাড়িতে যেতে আমার পা পানিতে ফুলে ঘায়ের মতো হয়েছে। ছোটো মানুষ, ওই কাদা সয় নাই। এরপর আমার ওখানে গিয়ে জ্বর হইল, জ্বরে খুব ভুগলাম। তারপরে আমি দিন 15 এলাকায় ছিলাম, তারপরে আসলাম বাড়িতে। নিয়তি কি, বাড়িতে যেদিন আসলাম ওদিনও ওই যে গান, নদীর পাড়ে বাড়ি, ওই নদী দিয়ে গান বোট যায়, মেশিন গান তাক করা, এই কারণে ভয়তে ভয়তে আর রান্না বান্না করে নাই। ওই দিন ওই ভাতের দিয়ে আনছে সেই ফেনা ভাত, মানে মাঠটা গালে না, এবং সে এসে ঘরে উঠি নাই। অনেক বড় ঘর ছিল, যার জন্য ওই সেই বাইরে বসছি আর ওই নদীর দিক ফলো করছি যে কি হয় কি হয়। এ অবস্থায় দুপুরের পরে হঠাৎ এক লোক ধরে দিতে আসলো, শিগগিরি যে গান বোর্ড আসছে, ওই হাওলাদার বাড়ির দরজার ওখানে রাস্তার মাথায় ভিড়ছে। ওই আর্মিরা, পাকিস্তান আর্মিরা নেমেই ওরা প্রথমেই মেশিন গানের গুলি ছাড়ছে। এটা মেশিন গান তো ওদের ইতে গান বোর্ডে ফিট করা ছিল, ওইটাই প্রথমে ছাড়ছে। এবং এতে অনেক দূরে গিয়ে গোলা পড়ছে, কারো কারো হাতে লাগছে, কারো পায়ে লাগছে। তাল গাছের একটা এলাকায় তাল গাছের মাথা খুলে পড়ছিল। কিন্তু আমরা এটা ওই শব্দের কারণে কিন্তু আমাদের পাড়ার সব লোক, পাড়ার এবং পার্শ্ববর্তী পাড়ার সবাই কিন্তু পলাইতে সুযোগ পাইছে। এবং ওই বছর প্রচুর তিল হয়েছিল জমিতে, ওই তিল খাতের ভিতর পালাইছে সবাই। আর আমাদের বাগানটা ছিল খুব বড়, ওখানে বাংকার করা ছিল, অনেকগুলো বাংকার করা ছিল, সেই বাংকারের ভিতর পালাইছে। এখন সমস্যা হয়েছে যে যখন ওই ফায়ারিংয়ের শব্দ কিন্তু ওরা চলে গেছে, এখানে যখন আমাদের পাড়ায় ঘরের পোড়া শব্দ পাই এবং মাথার উপর দিয়ে প্লেন যায়, এখন সেই আমাদের ঘরটা তো অনেক বড় ছিল, সেই ঘরে বোমা ফেলছে না আর্মিরা কোনো গান পাউডার দিয়ে আগুন জ্বালিয়ে দিতে, জানি না, শব্দটা প্রচণ্ড পাইছি ওই বাংকারের ভিতরে বসেই। তখন খুব বাজেছিলাম যে এই বুঝি বাড়ির পোড়া টিন উড়ে সেই এলাকায় পড়ে, তখন এই বাংকারের ভিতরে যদি কোনো রকম পড়ে তাতে এখানেই মারা যাব। অনেক ভীত ছিলাম, ভীত সম্মত হয়ে পড়ছিলাম। এ অবস্থায় তো ভিতরে রইলাম যোগ, সেই গায়ের উপর খাইছি, কখন খাইয়ে মোটা হয়ে রয়েছে দেখিও নাই। যখন আর্মিরা চলে গেছে তারপরে পাড়া ওই কিছু কিছু লোক এসে তারা ডাক দিয়েছে, কে কোথায় আসো, বেরাও, নাই। কিন্তু ওইখানে একটা কথা আছে, যে কারণে বেলুচের কথাটা আনলাম। ওই বেলুচরা আমাদের বাগানের পাশ দিয়ে যখন যায় একেবারে কানের কাছ থেকে, তখন বলা বলি করছে, উর্দু তার বুঝি নেই, বলা বলি করছে যে এইখানে লেরকা কান্দে, মানে ছোটো বাচ্চা ছিল ওই বাগারে কোনো এক ফ্যামিলির, কেঁদে উঠছে। কিন্তু সেখানে যদি তারা ঢুকতো আমাদের ওই বাগানেই অন্তত 200-250 লোক পেত। তখন আর একজনে বলছে, মানে এমন কথাটাই বোঝায় যে ছোড় দো, মানে আমরা চলো দিকে, এইভাবে মানে অবহেলা করিয়া তারা চলে গেল, ইগনোর করলো আর কি, যার জন্য কেউ মারা পড়লো না। আর এরই ঠিক 1 সপ্তাহ পরে আমাদের নদীর উপরে আর্মিরা আসছিল, সেখানে কিন্তু
2-3টা গ্রামে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে লোক মারছে। এখন পরে শুনছিলাম যে এই আর্মিদের ভিতরে বালুচ রেজিমেন্ট আছে, তারা খুব সিমভেতি, তারা পাকিস্তানের হইলেও তারা পাকিস্তানের ওরকম পাঞ্জাবির মতো মানে মানব জঙ্গি না, মানে মানুষকে না, মানে যুদ্ধাং দেখে অবস্থায় থাকে না, তারা কিছুটা মানব হিউম্যানিটি। এখন এই বালুচরা আমাদের ওখানে আসার কারণেই কিন্তু ওই প্রথম ফায়ারটা করলো। তারপরে আবার নির্ঘাত বাচ্চাদের কান্না শুনতে পাওয়ার পরেও কিন্তু সে যায় নাই, এবং সেখানে কিন্তু সব শিকার ছিল, কোনো লোক কিন্তু প্রতিবাদ করতে পারতো না। একবারে পাড়া ওখানে আমাদের এই বাগানটায় ঢুকলে 200-250 লোক একবারে নিরস্ত্র এক কাতারে লাইন দিয়ে মারতে পারতো সবাই। সেজন্য পাকিস্তানি তো সবাই খারাপ না। পাকিস্তানিতে সেই স্বাধীনের পরে বই পুস্তকে পড়ছি, আসমা জাহাঙ্গীর এক মানবতা কর্মী ছিল, সে বাংলাদেশের এই পাকিস্তানিদের কৃতকর্মের জন্য অনেক মাপ চাওয়ার জন্য বা এটা অপমীমাংসা করার জন্য অনেক লেখালেখি করছে। কিন্তু ওই জঙ্গলি জাতীয়রা, সেই জঙ্গলি শাসক শ্রেণী, এরা এটা পাত্তা দেয় নাই। তা পাকিস্তানিরা তো সবাই আমাদের জন্য খারাপ না, সবাই আমাদের শত্রুও না। তো সেই হিসেবে এই বালুচরাও আমাদের ওইরকম একটা, বা পাকিস্তানের অন্যান্য রাজ্য প্রদেশেও যারা আছে সাধারণ পাবলিক, তারা তার সব খারাপ না, এদের জন্য আমাদের সিম্পেথি আছে। কিন্তু দেশটার যে একটা যারা ক্ষমতা তাদের হাতে, সেই রাজনৈতিক নেতা হোক বা আর্মি হোক, এদের মনোভাব ভালো না। জুলফিকার আলী ভুট্টো সেই বঙ্গবন্ধুর বন্ধু, কেমন করে বঙ্গবন্ধুর জয়কে মেনে নিতে পারে নাই, যার জন্য সেই ষড়যন্ত্রে একেবারে ইয়ার সাথে ষড়যন্ত্র অংশগ্রহণ করিয়া এই বাংলাদেশের যুদ্ধে লাগাই দিল। আবার স্বাধীনের পরে বঙ্গবন্ধু যেভাবে ওকে দেশে আসছে, যেভাবে মুক্তি পাইয়া, আবার বঙ্গবন্ধু শাসনকালেও কিন্তু এরা জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশে আসছিল, তাকে উষ্ণ অভ্যর্থনা জানাইছে, রাজকীয় সম্মাননা প্রদান করছে। কিন্তু একটা কূটনৈতিক একটা সম্পর্ক তৈরি করতে চাইছে, যেহেতু এককালীন একসাথে রাজনীতি করছে, একটা সফট কর্নারও ছিল সবাই। কিন্তু সে কিন্তু ওই কৃতজ্ঞতার দেখায় নাই। বঙ্গবন্ধু হত্যায় কিন্তু সেই মিশনে, সেই ওই ষড়যন্ত্রে কিন্তু সে একজন পার্টনার, এবং উপরের আর এমনই নির্মম বিচার, সে কিন্তু তার জীবদ্দশায় তার পরিণতি দেখে যেতে পারছে। কারণ তাকে জিয়াউল হক ফাঁসি কাটছিল 1979 সালে, তখন আমি ক্লাস 9-এ পড়ি। তারপরে তার ছেলে, তারা আজদায়ের গুলিতে নিহত হইল। মেয়ে, সে কিন্তু প্রধানমন্ত্রী হইল। তারপর শেখ হাসিনার সাথে ভালো সম্পর্ক ছিল, তারপরও কিন্তু দুঃখ প্রকাশ করে নাই, বা দেশের আমাদের যে পাওনা দাওনা সে দেওয়া না দূরের কথা, অন্তত মানবিক কারণে যে একটা ক্ষমা চাওয়া সেটাও চায় নাই। তারও মৃত্যু, কি নির্মম মৃত্যু হইল। এখন তার ছেলে ফজল ভুট্টো, সে তো ওই তার নানার রূপ পাইছে, ওরকমই, মানে কোনো ভালো কোনো কিছু তার সম্পর্কে শোনা যায় না। এখন সেই বেলুর যাতে আজকে গতকাল স্বাধীনতা ঘোষণা করছে, আমি তাদের সর্বোচ্চ মঙ্গল কামনা করি, এবং তারা যাতে স্বাধীন রাষ্ট্র হিসাবে সুসংগঠিত হতে পারে, বিশ্ব সম্প্রদায়ের স্বীকৃতি আদায় করতে পারে, তার জন্য দোয়া চাই এবং সকলের সহযোগিতা কামনা করি। কিন্তু এর ভিতরে একটা ভুল হয়ে গেছে আমাদের দেশের শাসক শ্রেণী এখন যারা আছে। আমি আওয়ামী লীগেরও সমর্থক না, আর এখনকার যারা ক্ষমতা আছে এরাদেরও বিরোধী না। আমি মাঝে মাঝে আগে কিছু বলতাম, কিছুটা কথা ফলতো, আবার কিছুটা হয়তো অনুমান ভিত্তিক ছিল, সেটা হয়তো ফলে নাই। তবে বেশিরভাগই কথা মিলছে, আমার যেটা প্রেডিক্ট করছি তার সাথে কিছুটা মিল হয়। এই ছাত্রদের বাড়াবাড়ির কারণে কিন্তু আমি অনেকবার বলছি যে তাদের এরকম বাড়াবাড়ি করা ঠিক না। যেভাবে হোক তারা বাই চান্স ক্ষমতার শীর্ষে আসছে, পাত প্রদীপে আসছে, তাদেরকে এটা ধরে রাখা উচিত। তারা কিন্তু সেটা পারে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস, সে
একটা ইনোসেন্ট ভাব দেখাইছে যেন সেই হিসাবে কিছুই জানে না, অথচ 15 দিন এটা রক্ষা করতে পারলো না। সে বলছে আমার ফোন করছে, আমি যখন ফেরে ছিলাম আমার ফোন করছে, এই জন্য আমি আসছি। এরপরে এটা আসার পথে সেই প্রথমেই সেই ইন্ডিয়ার 7 সিস্টার নিয়ে একটা মন্তব্য করলো এয়ারপোর্টে, ওটা নিয়েই তো তার বিতর্ক শুরু হইলো। বিতর্ক তার পিছু ছাড়ে না। আবার সেই 15 দিনের বা 1 মাসের মধ্যে সেই যখন আমেরিকা গেলেন, সেখানে কিন্তু সে স্বঘোষিতভাবে বললো যে এগুলা আমাদের মেটিকুলাস ডিজাইন। তাহলে আগে কি বললো যে আমি এটা জানতাম না, আমার ফোন করছে, আবার এখন বলছে মেটিকুলাস ডিজাইন যদি হয় তাহলে এত বড় একটা মেডিকেল ডিজাইনের রিহার্সাল চলতেছে আর সে এটা জানে না, তাহলে হাস্যকর। তার মানে সে মিথ্যাবাদী। এখন উনি গ্রামীণ ব্যাংকে যতটুকু সফল ছিল, এখন কিন্তু সেই ওটা ছিল একটা প্রতিষ্ঠান। ওইখানে তো ওই 2 জন ছাত্রছাত্রীর স্কুলে ফার্স্ট সেকেন্ড তো ওই 2 জনই হয়। তো একটা ব্যাংকের প্রধান থাকা আর একটা রাষ্ট্রের প্রধান তো এক না। উনি ওইখানে সফল, ওনার আমি পক্ষে কথা বলছি, আগেও বলছি এখনও বলি। তো উনি গরিবের অনেক কিছু লোক যেমন 2 টাকাও কারো কাছে সাহায্য পাইতো না, তারাও লোন পাইছে। কারো কারো ভাগ্যে যারা বৈষয়িক বুদ্ধি সম্পন্ন আছে তারা কিছুটা উন্নতি করতে পারছে, তবে বেশিরভাগই পারে নাই। তারা ওই দিনের ওই যে সাপ্তাহিক কিস্তি দেওয়া ওইটা ওখানে তাদের কাছে একটা বোঝা ছিল। এবং তখন ওই যে হঠাৎ টাকা জোগাইতে দেখা যায় অনেক দামি জিনিসও খুব সস্তায় বেচা লাগে, সেটা ওই এক হিসাবে ওই লাভের মানে উপকার থেকে অপকারই বেশি হয়েছে। কিন্তু উনি যেভাবে টাকা ইনকাম করছে সেই টাকা উনি বিত্তশালী হয়েছে। সাধারণ একজন প্রফেসর তো বাংলাদেশে আরও বহু ভার্সিটি আছে, বহু প্রফেসর আছে, কিন্তু ওরকম রাজকপালতা সবাই হয় নাই। উনি তো যে কোনোভাবেই হোক হয়ে গেছে, গরিবের অর্থ নিয়ে হোক, গরিবের প্রতারণা করে হোক, আর কিছুটা সাহায্য করে করুক, যেভাবে হয়েছে। কিন্তু রাষ্ট্র চালানো তো উনি একেবারে ওই সম্পূর্ণ উল্টা। এবং ওনাকে যেভাবে ভাবা হয়েছিল চরিত্রটা তারও উল্টা, সম্পূর্ণ বিপরীত। কারণ ভারত আমাদের প্রতিবেশী এবং বৃহৎ রাষ্ট্র। এখন আমরা তাদেরকে হুমকি দিয়ে বেড়াচ্ছি অনবরত, এবং উনি সেটার মদত দিচ্ছে। তো এখন যেখানে 140 কোটি লোক যদি প্রস্রাব করে, তাহলে তো আমাদের একটা দেশ ভেসে যেতে পারে। তা উনি বলছে 7 সিস্টার নেবে, এরা সেটা নেবে, এখানে করবে, এই অশান্তি তৈরি করবে আমাদের এখানে কিছু হইলে। তাহলে এগুলো বলার দরকার নেই, তাহলে কূটনৈতিক ভাষা না। কারণ ওই 7 সিস্টারে তো আর কেউ ঘুম পাড়িয়ে দেয় না, ওটা ফাঁকা মাঠ না, ফুটবল খেলার মাঠ না, যেখানে আমাদের লোক গেলে ওই জায়গাটা ফিল আপ হয়ে যাবে। ও জায়গায় তো লোক আছে, প্রশাসন আছে, ওদের নিরাপত্তা ব্যবস্থা আছে। তাই সেখানে আমাদের লোক যদি যায়, 7টা রাজ্যে ভাগ হলে, এখন 8টা রাজ্যে ভাগ হলে আমাদের লোক যদি এক রাজ্যে 1 কোটি 1.5 কোটি করেও যায়, তা আমাদের দেশ দিয়ে আবার ফাঁকা হয়ে থাকবে, তো এখানে দিয়ে আবার আরেকজন ঢুকবে। তো এগুলো হলে সব আশার গল্প, আশার কথাবার্তা, হুজুক। তো এইসব কথা বলে উনি একটা কিছু লোকের, যারা ওই যে জৈশে মোহাম্মদ টাইপের লোক আছে, এই জৈশ জাগ্রত করতে পারছে। 2 দিন পর একটা কথা বলে, 2 দিন পর আবার সেটা পিছিয়ে যায়। এটা করবো, আওয়ামী লীগ কিছু করা যাবে না, এটা করবো, আবার এটা করা যাবে না, ওইটা করবো। মানে ছাত্রদের ভিতরে আছে একটা মাথা মোটা এই সমন্বয়ক। এটা তো পরিণতি কী হবে, এরা যদি মাথা মোটা না হয়েছে তাহলে ওদের পরিণতি সম্পর্কে একটু ধারণা থাকতো, কিন্তু সেই পরিণতি সম্পর্কে ধারণা নাই। যার জন্য তারা সারা দেশ যেভাবে হোক তারা ক্ষমতায় আসছিলি, তোদের এইটাকে ধরে রাখ, তা না করে তারা আলতু ফালতু কথা বললে মানে পুরা দেশটাকে একটা মবের দেশে পরিণত করছে। এবং তাদের প্রতি জনগণের যে সিম্পেথি ছিল সেটা শূন্য তো দূরের কথা, এখন মাইনাসে চলে আসছে। এবং এখন সেই জুলাই তো হয়েছে মগজ দলাই, আবার মগজ দলাই থেকে আবার হয়েছে গণদলাই। তো এখন এদের পরিণতি আর সামনে কী হবে সেটা ওরাই জানবে, আমি ওদের বিপক্ষে না। আমি চাই ওদের উন্নতি হোক। কারণ আমাদের দেশে বিভিন্ন দলের নেতারা তো সবাই সেই এক পা কবরে চলে গেছে, নবীনদের ভিতরেই তো আসতে হবে। কারণ তো সেই হিসেবে এরা আসবে, অসুবিধা কি, আমি তো আর ওখানে যাবো না। কিন্তু এই জন্য বলছিলাম তাদেরকে সংযত থাকতে হবে, জনগণের সমর্থন পাওয়ার জন্য যেভাবে নীতি নির্ধারণ চলা লাগে, এইরকম সকাল এক কথা বিকেল এক কথা,
এই হুঙ্কার দিয়া যে আমার কথা শুনতে হবে, নাহলে একেবারে শেষ। এটা তো দেশের জমিদারি শেষ না, আর কারো জায়গিরও না। তাহলে সেটা তারা ভুল করতেছে, এটা এই যুগে চলে না। এই যে এগুলো তাদেরকে সংযত হইতে হবে, আর নইলে যতটুকু আছে সেটা থাকবে না। ইউনূস সাহেব যে তাদেরকে ব্যবহার করতেছে, এবং তারা ওনার যাওয়ার একটা সুযোগ আছে, উনি ওনার মাথা বাঁচাতে পারবে। কিন্তু এই যারা আছে এদের যে অবস্থা এখন শুরু হয়েছে, সামনের দিক থেকে এদের কিন্তু ভবিষ্যৎ খুবই অন্ধকার। আওয়ামী লীগের কী হবে সেটা আওয়ামী লীগ করবে। আওয়ামী লীগ তো তার নিজের দোষে নিজে মর্চা করে, সেই দোষগুলো যদি ওরাও করে তাহলে তো একই রাস্তা হইল। তাহলে আওয়ামী লীগের দুর্গতি হয়েছে, ওদেরও সেই দুর্গতি হবে, মাঝখান থেকে অন্য কেউ আসবে। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।